পৃষ্ঠা 192 কন্টিনিউড। প্রশ্ন 6, আজাদ হিন্দ ফৌজের বিচার কেন্দ্র করে ভারতে সংঘটিত গণ অভ্যুত্থানের পরিচয় দাও, অথবা জনমানসে আজাদ হিন্দ সেনাদের বিচারের প্রভাব কতটা পড়েছিল। ভূমিকা: 1945 খ্রিস্টাব্দের 24শে আগস্ট ভারত সরকার ঘোষণা করে যে আজাদ হিন্দ ফৌজের বন্দী সেনাদের রাজদ্রোহের অপরাধে দিল্লির লালকেল্লায় প্রকাশ্যে কোর্ট মার্শাল শুরু হবে। এই বিচারের প্রতিবাদে সারা ভারতে প্রবল উন্মাদনা দেখা দিয়েছিল। এই বিচারের প্রতিবাদে যে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল তাতে ব্রিটিশ সরকার নিজেদেরই মৃত্যু ঘণ্টার ধ্বনি শুনতে পায়। 1. দেশব্যাপী প্রতিবাদ। সরকারি ঘোষণার আগে বন্দি আজাদি সেনাদের ভারতে পাঠানোর পরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ শুরু হয়। 16ই আগস্ট শ্রীনগরে এক জনসভায় জওহরলাল নেহেরু ওই সব সেনাকে দেশপ্রেমিক বলে আখ্যায়িত করেন এবং সরকারকে তাদের ওপর ক্ষমাশীল হতে বলেন। এতৎসত্ত্বেও সরকারিভাবে যখন তাদের বিচারের কথা ঘোষণা করা হয় তখন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলিও প্রতিবাদে সোচ্চার হয়। সেপ্টেম্বর মাসে বোম্বাইয়ে কংগ্রেসের যুদ্ধ পরবর্তী প্রথম অধিবেশনে বন্দি সেনাদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। 2. বিচার শুরু। 5ই নভেম্বর 1945 খ্রিস্টাব্দ দিল্লির লালকেল্লায় আজাদি সেনাদের বিচার শুরু হয়। 20,000 বন্দি আজাদি সেনার মধ্যে প্রকাশ্যে মাত্র কয়েকজনের বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়। যে 3 সেনাপতির শাহনওয়াজ খান, PK সাইগল, GS ধিলোঁ বিচারের সিদ্ধান্ত নেওয়া হয় তাঁদের একজন মুসলমান, একজন হিন্দু এবং অন্যজন শিখ। এইভাবে বেছে বেছে 3 ধর্মের 3 জন মানুষের বিচারের প্রহসনে হিন্দু মুসলমান শিখ নির্বিশেষে গোটা ভারত গর্জে ওঠে। 3. আজাদি সেনাদের সমর্থনে সর্বস্তরের মানুষ পোস্টার পত্রপত্রিকা পুস্তিকা সভা সমিতি ইত্যাদির মধ্যে দিয়ে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিত্তশালী ভারতীয় পর্যন্ত ব্রিটিশকে সতর্ক করে দিয়ে বন্দীদের মুক্তির দাবিতে সক্রিয়ভাবে এগিয়ে আসে। 1. কংগ্রেস আইনজীবীদের সমর্থন। আজাদি সেনাদের পক্ষে সওয়াল করতে কৌঁসুলি হিসেবে এগিয়ে আসেন ভুলাভাই দেশাই, জওহরলাল নেহেরু, তরুণ আসফ আলী, তেজ বাহাদুর সপ্রু, কৈলাসনাথ কাটজু প্রমুখের মতো কংগ্রেসের প্রথম সারির আইন বিশেষজ্ঞ। 2. ভারতীয় সেনাদের সমর্থন। শুধু সাধারণ মানুষই নন, ব্রিটিশের সামরিক উর্দিপরা ভারতীয় সেনারা পর্যন্ত সামরিক শৃঙ্খলাকে লঙ্ঘন করে আজাদি বন্দীদের সমর্থনে ডাকা সভায় দলে দলে যোগ দিতে শুরু করে। ফৌজিরা আজাদি সেনার সমর্থনে অর্থ সংগ্রহেও নামে। কেবল পদাতিক নয়, সেনাবাহিনীর 3টি শাখাতেই এর প্রভাব লক্ষ্য করা যায়। 4. বিভিন্ন রাজনৈতিক দলের কার্যকলাপ। কংগ্রেসের পাশাপাশি মুসলিম লীগ, হিন্দু মহাসভা, RSS, আকালি দল, শিখ লীগ, কমিউনিস্ট পার্টি প্রভৃতি সমস্ত রাজনৈতিক দল মত পার্থক্য ভুলে আজাদি সেনাদের মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠে। এ ব্যাপারে ভাইসরয় ওয়াভেল লিখেছেন, সমস্ত রাজনৈতিক দল একই লাইন নিয়েছে, তবে সবার চেয়ে বেশি সোচ্চার কংগ্রেস। 5. গণবিক্ষোভ। জাতি, ধর্ম, বর্ণ, সামাজিক অবস্থান ও রাজনৈতিক মতপার্থক্য নির্বিশেষে সমুদ্র হিমাচল ভারতবর্ষ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়। নানা স্থান থেকে আর্থিক সাহায্য আসতে থাকে। দেশ জুড়ে পালিত হয় আজাদ হিন্দ দিবস ও আজাদ হিন্দ সপ্তাহ। জয় হিন্দ, আজাদ হিন্দ সেনাদের মুক্তি চাই, লালকেল্লা ভেঙে ফেলো ইত্যাদি নানা ধ্বনিতে ভারত মুখরিত হয়ে ওঠে। ছোট বড় অসংখ্য মিছিল
ও সভা সমিতি দেশ জুড়ে সংগঠিত হতে থাকে। সবচেয়ে বড় সভাটি আয়োজিত হয় দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে 1945 খ্রিস্টাব্দের ডিসেম্বরে। কয়েক লক্ষ মানুষের ওই সমাবেশে ভাষণ দেন সুভাষচন্দ্রের দাদা শরৎচন্দ্র বসু, জওহরলাল নেহেরু ও বল্লভভাই প্যাটেল। 6. কলকাতায় ছাত্র আন্দোলন। 1. প্রসার। কলকাতার আন্দোলনই ছিল দেশের মধ্যে সবচেয়ে প্রবল। এখানের আন্দোলনে ছাত্ররা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। 21 নভেম্বর 1945 খ্রিস্টাব্দ কয়েকশো ছাত্রের এক বিশাল বিক্ষোভ মিছিল আজাদি সেনাদের বিনা শর্তে মুক্তির দাবিতে ডালহৌসি স্কোয়ারের দিকে এগোবার সময় ধর্মতলা স্ট্রিটে পুলিশ তাদের গতি রোধ করে। জাতির ঐক্যবদ্ধ দাবির প্রতীক হিসেবে মিছিলকারীদের হাতে ছিল প্রধান রাজনৈতিক দলগুলির পতাকা। বিক্ষোভকারীদের রাস্তা থেকে হঠাৎ গুলি চালালে রামেশ্বর বন্দ্যোপাধ্যায় নামে এক ছাত্রসহ 2 জন মারা যান। এই ঘটনাকে কেন্দ্র করে পরের 2 দিন কলকাতা জুড়ে চলে প্রচণ্ড বিক্ষোভ। ট্রাম, বাস, ট্রেন, ট্যাক্সি, রিক্সা সহ বাজার, হাট, স্কুল, কলেজ, কলকারখানা সব কিছু বন্ধ থাকে। 2. সরকারি দমন নীতি। জনরোষে প্রশাসনিক ব্যবস্থা অচল হয়ে পড়লে পুলিশ কঠোর দমন নীতি গ্রহণ করে। দাঙ্গা হাঙ্গামায় 33 জন নিহত হয় এবং 400 জন পুলিশ, সরকারি কর্মী ও সাধারণ মানুষ আহত হয়। বহু সরকারি গাড়ি ভাঙচুর হয়। এই গণবিক্ষোভ প্রসঙ্গে ছোটলাট কেসি ভাইসরয় ওয়াভেলকে এক পত্রে লেখেন, জনতার ওপর গুলি চালালেও তারা দাঁড়িয়ে থাকছে। পৃষ্ঠা 193। বড়জোর একটু পিছিয়ে গিয়ে আবার আক্রমণ করছে। 7. রশিদ আলী দিবস। 1 ডিসেম্বর 1945 খ্রিস্টাব্দ সরকার ঘোষণা করে যে হত্যা ও নৃশংস ব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তি ছাড়া সব বন্দীকেই মুক্তি দেওয়া হবে। কিন্তু পরের বছর 11 থেকে 13 ফেব্রুয়ারি কলকাতা আবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে আজাদি ফৌজের ক্যাপ্টেন রশিদ আলীর বিচারকে কেন্দ্র করে। 11 ফেব্রুয়ারি কলকাতায় ব্যাপক ছাত্র ধর্মঘট এবং 12 ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট কলকাতা ও পার্শ্ববর্তী শিল্পাঞ্চলকে অচল করে দেয়। ওই দিন সন্ধ্যায় ওয়েলিংটন স্কোয়ারে এক বিশাল সমাবেশে মুসলিম লীগ, কংগ্রেস, কমিউনিস্ট নেতারা বক্তব্য রাখার পর ডালহৌসি স্কোয়ারের দিকে মিছিল এগিয়ে গেলে কলকাতার বেসামরিক প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়ে। সেনাবাহিনী কলকাতার দায়িত্ব নেয়। ওই কয়েকদিনের সংঘর্ষে সরকারি হিসেবে 84 জন নিহত ও 300 জন আহত হয়। 8. গুরুত্ব। 1. সাম্প্রদায়িক ঐক্য। জাতি ধর্ম নির্বিশেষে আপামর ভারতবাসী নিজেদের সামাজিক অবস্থান ও রাজনৈতিক মতপার্থক্য ভুলে আজাদি সেনাদের মুক্তির দাবিতে সোচ্চার হয়। 2. ছাত্র ও শ্রমিক কৃষক আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের বীর সেনানীদের অন্যায় বিচারের বিরুদ্ধে ছাত্র, কৃষক, শ্রমিক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ রুখে দাঁড়ায়। ছাত্ররা প্রতিবাদ হিসেবে সরকারি স্কুল কলেজ ত্যাগ করে কৃষক ও শ্রমিকরা বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও ধর্মঘট পালন করে। মূল্যায়ন। এই আন্দোলনের তীব্রতা ও ব্যাপকতায় বিস্মিত ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত আজাদি সেনাদের বিচার বাতিল করতে বাধ্য হয়। ইতিহাসবিদ অমলেশ ত্রিপাঠী বলেছেন, মৃত বন্ধনীর মধ্যে জিজ্ঞাসার চিহ্ন সুভাষ জীবিত সুভাষের চেয়ে ঢের বেশি শক্তিশালী প্রতিপন্ন হয়েছিলেন। অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষের উপস্থিতিতে আজাদ হিন্দ ফৌজের অভিযান ভারতকে যতখানি স্বাধীনতার পথে এগিয়ে যেতে সাহায্য করেছিল, তাঁর অনুপস্থিতিতে আজাদি সেনার বিচার সে ব্যাপারে তাকে অনেক বেশি এগিয়ে দিয়েছিল। প্রশ্ন 7. কোন পরিস্থিতিতে 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ শুরু হয়
এই বিদ্রোহের গুরুত্ব কী ছিল, অথবা 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের বর্ণনা দাও। ভূমিকা। ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ পর্বে এক উল্লেখযোগ্য সংগ্রাম হল 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহ। আজাদ হিন্দ সেনাদের বিচার এবং নৌবাহিনীর অভ্যন্তরে ভারতীয় নৌসেনাদের অবহেলা, অমর্যাদা ভারতীয় নৌসেনাদের মনে বিদ্রোহী মনোভাব জাগিয়ে তোলে। সুদীর্ঘ স্বাধীনতা আন্দোলনের যাত্রাপথে এই বিদ্রোহ ছিল শেষ প্ল্যাটফর্ম, যা অতিক্রম করে ভারতবাসী পেয়েছিল স্বাধীনতার স্বাদ। ডক্টর সুমিত সরকারের মতে নৌসেনাদের অভ্যুত্থান আজাদ হিন্দ ফৌজের মুক্তিযুদ্ধের থেকেও অধিক গুরুত্বপূর্ণ ছিল। এখানে একটি ইংরাজি সংবাদপত্রের পাতার ছবি দেওয়া হয়েছে। ইভিনিং নিউজ, RIN রেটিংস ইন ওপেন মিউটিনি। নিচে লেখা আছে সংবাদপত্রে নৌ বিদ্রোহের খবর। নৌ বিদ্রোহের পটভূমি। 1. বিদ্রোহের সূচনা। 1946 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি বোম্বাইয়ের নৌ প্রশিক্ষণ জাহাজ কোট তলোয়ার আনকোট এর বিদ্রোহ 1500 জন নাবিক নিম্নমানের খাবার ও ব্রিটিশ অফিসারদের বর্ণবিদ্বেষী আচরণের প্রতিবাদে বিদ্রোহ শুরু করে। পরের দিন তারা ব্রিটিশ পতাকা নামিয়ে জাহাজে কংগ্রেস, মুসলিম লীগ ও কমিউনিস্ট পার্টির পতাকা তুলে দেয়। ওই দিন বোম্বাইয়ের সমস্ত রণতরী এবং 19টি বন্দরের 20,000 নাবিক ও কর্মী বিদ্রোহে যোগ দেয়। এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন MS খান এবং মদন সিং। শীঘ্রই করাচি, কলকাতা ও অন্যান্য বন্দরের নাবিকরাও এতে যোগ দেয়। 2. বিদ্রোহের কারণ। নৌ বিদ্রোহের অন্যতম কয়েকটি কারণ ছিল। 1. INA সেনাদের বিচার। যুদ্ধবন্দী আইনে INA-র 3 সেনাপতি গুরুদয়াল সিং ধিলো, প্রেম সাইগাল, শাহনওয়াজ খানকে দিল্লির লালকেল্লায় নিয়ে আসা হয় প্রকাশ্য বিচারের জন্য। 57 দিন ধরে চলা এই মামলায় 5ই নভেম্বর থেকে 31শে ডিসেম্বর 1945 খ্রিস্টাব্দ আজাদ হিন্দ সেনাদের বীরত্বপূর্ণ লড়াই ও আত্মত্যাগের কাহিনী প্রকাশিত হয়, যা নৌসেনাদের উদ্বুদ্ধ করে। গান্ধীজি বলেন, যাদের বিচার হচ্ছে ভারত তাদের শ্রদ্ধা করে। ইন্ডিয়া অ্যাডোরস দিজ মেন হু আর অন ট্রায়াল। 2. ব্রিটিশ কর্মচারীদের খারাপ ব্যবহার। নৌসেনা বাহিনীতে জাতিগত বিদ্বেষের কারণে ইংরেজ নৌ অফিসাররা ভারতীয় মাল্লা পদাধিকারীদের প্রতি অকারণে গালিগালাজ, অপমান ও খারাপ ব্যবহার করত। ব্রিটিশ উচ্চপদস্থ কমান্ডার FW কিং ভারতীয়দের প্রতি জাতিগত কুৎসা রটালে তা ভারতীয় নৌসেনাদের মনে যথেষ্ট অসন্তোষ সৃষ্টি করে। পৃষ্ঠা 194। 3. বেতন বৈষম্য। সমযোগ্যতা সত্ত্বেও ভারতীয় নৌ কর্মচারীদের কখনোই ব্রিটিশ কর্মচারীদের সমপরিমাণ বেতন দেওয়া হতো না। বেআইনিভাবে ব্রিটিশ সরকার এই বেতন বৈষম্য বজায় রেখেছিল। একই কাজে এই ধরনের বৈষম্যে ভারতীয় নৌসেনাদের মনে ক্ষোভের সঞ্চার হয়। 4. নিম্নমানের খাদ্য সরবরাহ। ভারতের নৌ কর্মচারীদের, বিশেষত মাঝি ও মাল্লাদের যে খাবার দেওয়া হতো, যে খাবার খেতে দেওয়া হতো, তা ছিল অত্যন্ত নিম্নমানের। বহুবার ভালো খাবারের আবেদন করেও ভারতীয় নৌসেনারা তা পায়নি, ফলে তাদের মনে এক ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল। 5. বিভেদমূলক আচরণ। ব্রিটিশ পদস্থ নৌ কর্মচারীদের বিভেদমূলক আচরণের জন্য নৌবাহিনী 2টি বিভাগে বিভাজিত হয়। ইংরেজ শ্বেতাঙ্গ সম্প্রদায়, ব্রিটিশ আদার র্যাঙ্কস BOR নামে পরিচিতি পায়, আর ভারতীয় নৌ কর্মচারীরা ইন্ডিয়ান আদার র্যাঙ্কস IOR
নামে পরিচিতি পায় এবং তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার শিকার হতে হয়। 6. পদোন্নতির সুযোগ না থাকা। ভারতীয় মাঝি, মাল্লা ও নৌ কর্মচারীদের কোনোদিনই পদোন্নতি হতো না। উপরন্তু নতুন করে কয়েকশো ইংরেজ অফিসারদের নৌবাহিনীতে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ভারতীয় নৌসেনাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা ছিল না। 6. দক্ষিণ 7. দক্ষিণ এশিয়ার মুক্তি সংগ্রাম। ইন্দোনেশিয়ায় প্রেরিত ভারতীয় নাবিকদের প্রত্যাবর্তনের দাবি জানানো হয়। আসলে কাম্পুচিয়া, ভিয়েতনাম, লাওস ও মায়ানমারে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে গণ আন্দোলন গড়ে ওঠে, ভারতীয় সেনাদের ওপরও তার প্রভাব পড়েছিল। 8. পূর্বেকার সেনা বিদ্রোহগুলির প্রভাব। নৌ বিদ্রোহের বহু পূর্বে বিভিন্ন সময় ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় সেনারা একাধিকবার বিদ্রোহ ঘোষণা করেছিল। যেমন 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন চলাকালীন গাড়ওয়ালি সেনারা স্বদেশীদের ওপর গুলি চালাতে অস্বীকার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা লগ্নে 21তম ভারতীয় অশ্বারোহী বাহিনীর 114 জন সেনা সাম্রাজ্যবাদী যুদ্ধের অভিযোগ এনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণক্ষেত্রে যেতে অস্বীকার করে। 1944 খ্রিস্টাব্দে 194 ইন্ডিয়ান রেলওয়ে মেনটেন্যান্স কোম্পানিতে 800 জন সিপাহী অন্যায় শাস্তির প্রতিবাদ হিসেবে বিদ্রোহ ঘোষণা করেছিল। 3. বিদ্রোহের প্রসার। নৌ বিদ্রোহের সূচনার পরের দিন 19 ফেব্রুয়ারি 1946 খ্রিস্টাব্দ বোম্বাইয়ের নৌ প্রশিক্ষণ জাহাজের রেটিং অর্থাৎ মাল্লা পদাধিকারীরা সংকেত প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্রোহের সূচনা ঘটায়। ধর্মঘট ছড়িয়ে পড়ে ক্যাসল ও ফোর্ট ব্যারাকে। বোম্বাইয়ের সমুদ্র উপকূলে ভাসমান নৌবাহিনীর 60টি জাহাজের মাল্লারা বিদ্রোহে অংশ নেয়। বিদ্রোহীরা স্লোগান তোলে, কোট না খাবার না কাজ, আনকোট। বিদ্রোহীরা কোট তলোয়ার, আনকোট। জাহাজের নাম পাল্টে রাখে কোট ইন্ডিয়ান ন্যাশনাল নেভি, আনকোট। জাহাজের ইউনিয়ন জ্যাকের পতাকা নামিয়ে টাঙিয়ে দেয় জাতীয় কংগ্রেস, কমিউনিস্ট পার্টি ও মুসলিম লীগের পতাকা। আস্তে আস্তে মাদ্রাজ, কলকাতা, করাচি ও কোচিন বন্দরেও বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। 4. স্ট্রাইক কমিটির দাবি। নৌ সংগ্রাম পরিচালনা ও বিভিন্ন বিদ্রোহী কেন্দ্রের মধ্যে সমন্বয় সাধনের জন্য বিদ্রোহীরা একজোট হয়ে নৌসেনা কেন্দ্রীয় ধর্মঘট সমিতি, নেভাল সেন্ট্রাল স্ট্রাইক কমিটি গঠন করে 19 ফেব্রুয়ারি। এই কমিটির সভাপতি হন MS খান, সহসভাপতি মদন সিং। স্ট্রাইক কমিটি বেশ কিছু দাবি ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে পেশ করে। দাবিগুলি হল: 1. INA সেনাদের ও অন্যান্য রাজনৈতিক বন্দীদের মুক্তিদান। 2. তলোয়ার জাহাজের সেনাপ্রধান কমান্ডার FW কিং এর বিরুদ্ধে শাস্তি গ্রহণ। 3. ভারতীয় নৌসেনাদের চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। 4. মাল্লা ও মাঝিদের বেতন, ভাতা ইত্যাদির হার বাড়িয়ে ব্রিটিশ কর্মচারীদের সমান করা। 5. উন্নত মানের খাবারের ব্যবস্থা করা। 6. ইন্দোনেশিয়া থেকে ভারতীয় সেনাদের ফিরিয়ে আনা। 7. ক্যান্টিনে ব্রিটিশ ও ভারতীয় নাবিকদের মধ্যে বৈষম্যের অবসান ঘটানো। 8. নৌবাহিনী ছেড়ে যাওয়ার সময় পোশাক ফেরত না নেওয়া। নৌসেনা কেন্দ্রীয় ধর্মঘট সমিতি সিদ্ধান্ত ঘোষণা করে বলে, কোট এখন থেকে নৌবাহিনীর নাবিকরা শুধুমাত্র জাতীয় নেতাদের নির্দেশই গ্রহণ করবে, আনকোট। Henceforth the ratings of the
RIN will take orders only from national leaders. 5. আন্দোলনের অবসান। 21শে ফেব্রুয়ারি ব্রিটিশ সেনাবাহিনী সরাসরি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নামে। বিদ্রোহ নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে নৌসেনাধ্যক্ষ অ্যাডমিরাল গডফ্রের নির্দেশে ডক অঞ্চলে বিমান থেকে গোলাবর্ষণ করা হয়। অবশেষে সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশে বিদ্রোহীরা আত্মসমর্পণ করে। 23শে ফেব্রুয়ারি বিদ্রোহীরা ঘোষণা করে অবশেষে সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশে বিদ্রোহীরা আত্মসমর্পণ করে। 23শে ফেব্রুয়ারি বিদ্রোহীরা ঘোষণা করে, কোর্ট, আমরা আত্মসমর্পণ করছি ব্রিটিশের কাছে নয়, ভারতের কাছে। উই সারেন্ডার টু ইন্ডিয়া, নট টু ব্রিটেন। 6. জাতীয় নেতাদের প্রতিক্রিয়া। জাতীয় নেতাদের সকলেই নৌসেনাদের বিদ্রোহকে সমালোচনা করেন। গান্ধীজি ক্ষুব্ধ হয়ে বলেন, কোর্ট, হিংসাত্মক কাজের জন্য হিন্দু মুসলমান ও অন্যান্যদের মিলন অপবিত্র, আনকোট। গান্ধীজির মতে বোম্বাইয়ে নৌ বিদ্রোহের এই ঘটনা ছিল, কোর্ট, চিন্তাবিহীন উন্মত্ত হিংসা, আনকোট, থটলেস অর্গি অর ভায়োলেন্স। মোহাম্মদ আলী জিন্না বলেন, নৌ বিদ্রোহ এক অসময়োচিত ও দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড। সর্দার বল্লভভাই প্যাটেলের মতে নৌ বিদ্রোহ হচ্ছে অরাজকতা, একে এখনই বন্ধ করা দরকার। মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি কেউই এই বিদ্রোহকে সমর্থন করেনি। তবে জওহরলাল ভারতীয় জনগণ ও সেনাবাহিনীর মধ্যে, কোর্ট, লৌহ প্রাচীর, আনকোট, আয়রন ওয়াল ভেঙে ফেলার জন্য নৌ বিদ্রোহীদের অভিনন্দন জানান। নৌ বিদ্রোহের গুরুত্ব। জাতীয় স্বাধীনতা আন্দোলনের অন্তিম লগ্নে নৌ বিদ্রোহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1. আলাপ আলোচনার উপর গুরুত্ব দান, পৃষ্ঠা 195। নৌ বিদ্রোহের গুরুত্ব উপলব্ধি করেই ব্রিটিশ এই প্রথম সামরিক শক্তির সাহায্য না নিয়ে ভারতবাসীর স্বাধীনতা সমস্যাকে সমাধানের চেষ্টা করে। আলাপ আলোচনার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের উপর ব্রিটিশ গুরুত্ব আরোপ করতে শুরু করে। 2. ব্রিটিশের বোধোদয়। সিপাহী বিদ্রোহে প্রথম এবং নৌ বিদ্রোহে শেষবারের মতো ভারতীয় সেনারা ব্রিটিশের বিরুদ্ধে যেভাবে বিদ্রোহী হয়েছিল তাতে ব্রিটিশ বুঝেছিল ভারতীয় সেনাদের ওপর ভরসা করে আর বেশি দিন ভারতে রাজত্ব চালানো সম্ভব নয়। নৌ বিদ্রোহের পর ব্রিটিশ প্রশাসন বুঝে গিয়েছিল এদেশে তাদের দিন শেষ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ব্রিটিশ পার্লামেন্টে জরুরি বৈঠক ডেকে বলেছিলেন, সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ছে, ভারতে ব্রিটিশ শাসন টিকিয়ে রাখা অসম্ভব। 3. স্বাধীনতা প্রদানের সিদ্ধান্ত। নৌ বিদ্রোহের জন্যই ব্রিটিশ প্রশাসন ক্ষমতা হস্তান্তরের অর্থাৎ ভারতকে স্বাধীনতা প্রদানের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। তড়িঘড়ি তারা ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনকে ভারতে পাঠাতে বাধ্য হয়েছিল। 4. ব্রিটিশ ভীতির অবসান। নৌসেনাদের বিদ্রোহ সাধারণ মানুষের মনে ব্রিটিশ ভীতি ঘুচিয়েছিল। দেশীয় সেনা ও সাধারণ প্রজাদের মধ্যে ব্যবধান দূর হয়েছিল। 5. হিন্দু মুসলিম ঐক্য সাধন। নৌ বিদ্রোহে হিন্দু মুসলিম ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল। হিন্দু মুসলিম মাল্লা এমনকি সাধারণ হিন্দু মুসলিম প্রজারাও বিদ্রোহে সাম্প্রদায়িক ঐক্যের নমুনা রেখেছিল। মূল্যায়ন। নৌ বিদ্রোহ ভারতের স্বাধীনতা লাভের প্রাক্কালে শেষ উল্লেখযোগ্য সংগ্রাম। মার্ক্সবাদী লেখক রজনী পাম দত্ত ইন্ডিয়ান হিস্ট্রি গ্রন্থে লিখেছেন, নৌ নাবিকদের অভ্যুত্থান, সাধারণ মানুষদের সমর্থন এবং বোম্বাইয়ের শ্রমিক শ্রেণীর নায়কোচিত সিদ্ধান্ত ভারতে নবযুগের সংকেত দিয়েছিল এবং এটি ছিল ভারতীয় ইতিহাসের এক মহত্তম দিক চিহ্ন। প্রশ্ন 8। মাউন্টব্যাটেন পরিকল্পনা রূপায়ণের মধ্যে দিয়ে কিভাবে ভারত বিভাগ করা হয়? ভূমিকা। স্বাধীনতা লাভের জন্য ভারতবাসীর তীব্র আকাঙ্ক্ষা সংগ্রাম ব্রিটিশকে বাধ্য করে স্বাধীনতা দান প্রশ্নের মীমাংসা করতে। সাম্প্রদায়িক দাঙ্গার অবসান ঘটাতে ব্রিটিশ সরকার দেশভাগ অনিবার্য বলে মেনে নেয়।
জিন্নার পাকিস্তান রাষ্ট্রের দাবির প্রতি আকাঙ্ক্ষা এবং তাতে জওহরলাল ও প্যাটেলের সম্মতি থাকায় মাউন্ট ব্যাটেনের উপদেষ্টা লর্ড ইজম ভারত ভাগের পরিকল্পনা পাঠান ব্রিটিশ পার্লামেন্টে 1947 খ্রিস্টাব্দ 2রা মে। পার্লামেন্টে প্রস্তাবটি কোর্ট ভারতীয় স্বাধীনতা আইন আনকোট রূপে পাস হয়, যদিও রাজকীয় সম্মতি লাভ করে 1947 খ্রিস্টাব্দে 18 জুলাই, যা কোর্ট মাউন্ট ব্যাটেন পরিকল্পনা আনকোট হিসেবে পরিচিত। মাউন্ট ব্যাটেন পরিকল্পনার চূড়ান্ত পরিণাম দেশভাগ। এ প্রসঙ্গে ডক্টর বিপান চন্দ্র বলেছেন, আমরা এটা ভুলে গিয়েছিলাম যে 1947-এ নেহেরু, প্যাটেল ও গান্ধীজি শুধু যা অবশ্যম্ভাবী তাকেই মেনে নিয়েছিলেন। কোর্ট, It was forgotten that Nehru, Patel and Gandhiji in 1947 were only accepting what had become inevitable. Unquote. মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। 1. পটভূমি। 1. মাউন্ট ব্যাটেনের আগমন। ভারতে ক্ষমতা হস্তান্তরের কাজ দ্রুত সম্পাদনের জন্য ব্রিটিশ পার্লামেন্ট লর্ড ওয়াভেলের জায়গায় লর্ড মাউন্ট ব্যাটেনকে ভাইসরয় নিয়োগ করে ভারতে পাঠায় 24শে মার্চ 1947 খ্রিস্টাব্দ। মাউন্ট ব্যাটেনের লক্ষ্য ছিল অখণ্ড ভারত। তাই 24শে মার্চ থেকে 6ই মের মধ্যে তিনি ভারতীয় নেতৃমণ্ডলী ও রাজন্যবর্গের সঙ্গে 133টি বৈঠক করেন, কিন্তু শেষ পর্যন্ত এই নতুন বড়লাট বুঝে নেন যে ভারত বিভাগ ছাড়া ভারতীয় সমস্যার কোনো সমাধান নেই। এ কাজে বিলম্ব হলে পাঞ্জাব, বাংলা সহ বহু স্থানে হিংসার সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়বে আশঙ্কা করে পরামর্শের জন্য মে মাসে তিনি ইংল্যান্ড যান। ব্রিটিশ সরকারের অনুমোদন নিয়ে ফিরে এসে 3রা জুন তিনি ভারত বিভাগের সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি জানান, সম্ভবত 15ই আগস্টের 1947 খ্রিস্টাব্দ মধ্যেই ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করা হবে। মাউন্ট ব্যাটেনের এই পরিকল্পনা ও ঘোষণা মাউন্ট ব্যাটেন প্রস্তাব বা মাউন্ট ব্যাটেন রোয়েদাদ বন্ধনী শুরু মাউন্ট ব্যাটেন অ্যাওয়ার্ড বন্ধনী শেষ নামে খ্যাত। 2. বিভিন্ন প্রস্তাব। এখানে একটি ছবি রয়েছে মাউন্ট ব্যাটেনের সাথে জিন্না ও নেহেরু। 2. বিভিন্ন প্রস্তাব। মাউন্ট ব্যাটেনের প্রস্তাবে বলা হয়, 1. ভারতবর্ষকে বিভক্ত করে ভারত ও পাকিস্তান নামে 2টি ডোমিনিয়নের সৃষ্টি করা হবে। ডোমিনিয়ন দুটি সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়সমূহ পরিচালনা করবে। 2. মুসলমান প্রধান প্রদেশ সিন্ধু, ব্রিটিশ বালুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব ও পূর্ব বাংলা নিয়ে পাকিস্তান গড়া হবে। 3. পাঞ্জাব ও বাংলাকে বিভক্ত করে কোন অঞ্চলকে কোন ডোমিনিয়নের সঙ্গে যুক্ত করা হবে তা নির্ধারণের জন্য একটি সীমানা নির্ধারণ কমিশন ক্ষমতা হস্তান্তরের আগেই গঠিত হবে। 4. আসামের শ্রীহট্ট জেলা কোন ডোমিনিয়নের সঙ্গে যুক্ত হবে তা গণভোটে স্থির হবে। 5. দেশীয় রাজ্যগুলি নিজ নিজ রাজ্যে সার্বভৌম ক্ষমতা লাভ করবে এবং ইচ্ছা করলে তারা যে কোনো ডোমিনিয়নে যোগ দিতে পারবে। 6. প্রতি ডোমিনিয়নের নির্বাচিত গণপরিষদ নিজ এলাকায় সংবিধান রচনা করবে। 7. যতদিন না সংবিধান রচিত হচ্ছে, পৃষ্ঠা 196, ততদিন ব্রিটিশ সরকার নিযুক্ত একজন গভর্নর জেনারেল ওই ডোমিনিয়নে থাকবেন। 8. স্বাধীনতা লাভের পর ব্রিটিশ পার্লামেন্টের কোনো আইন ওই 2 ডোমিনিয়নে বলবৎ থাকবে না। প্রতি ডোমিনিয়নের নির্বাচিত আইনসভা নিজ নিজ দেশের জন্য আইন রচনা করবে। 1. শীর্ষ নেতৃবর্গের সঙ্গে আলোচনার সূত্র। ভাইসরয় মাউন্ট ব্যাটেন প্রায় 1.5 মাসের মধ্যে 1947 খ্রিস্টাব্দ 6 মের মধ্যে গান্ধীজি, জওহরলাল, বল্লভভাই প্যাটেল, জিন্না ও দেশীয় রাজাদের সঙ্গে প্রায় 133 বার বৈঠকে বসেন, কিন্তু তাঁর সদর্থক ইচ্ছার অভাবে ও জিন্নার এক গুঁয়েমির জন্য সকল আলোচনাই ভেস্তে যায়। মাউন্ট ব্যাটেন সিদ্ধান্তে এলেন যে
ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন নির্ধারিত ব্যবস্থাপনার পরিবর্তে এক বিকল্প পরিকল্পনা রচনা করা দরকার। 2. বলকান পরিকল্পনা রচনার মাধ্যমে। বিকল্প পরিকল্পনা হিসেবে মাউন্টব্যাটেন বলকান পরিকল্পনা বন্ধনী শুরু প্ল্যান বলকান বন্ধনী শেষ ফুটনোট। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে অটোমান সাম্রাজ্যের ভাঙনের পর বলকান অঞ্চলে জাতিগত ভিত্তিতে একাধিক ক্ষুদ্র রাষ্ট্রের উদ্ভব প্রক্রিয়ায় বলকান পরিকল্পনা নামে পরিচিত। মূল পাঠে ফিরে এলাম। অনুসরণ করেন। এই পরিকল্পনায় পাঞ্জাব ও বাংলা ভাগের প্রস্তাব রাখা হয় এবং বলা হয় যে সকল প্রদেশ বা উপপ্রদেশ সাংবিধানিক সভায় যোগ দেবে তাদেরও ক্ষমতা হস্তান্তর করা হবে। কিন্তু নেহেরু ও জিন্না এই পরিকল্পনাকে গ্রহণ না করায় বলকান পরিকল্পনা তার কার্যকারিতা হারায়। ভারত বিভাজনের সমস্যা আরও জটিল হয়ে ওঠে। 3. প্ল্যান পার্টিশনের রূপায়ণের দ্বারা। মাউন্টব্যাটেন হতোদ্যম না হয়ে দেশভাগ ও ক্ষমতা হস্তান্তরের উপর আরও বেশি করে জোর দেন। তিনি ভারত বিভাজনের লক্ষ্যে প্ল্যান পার্টিশন নামক এক পরিকল্পনা পেশ করেন। নেহেরু ও ভিপি মেননের সাহায্য নিয়ে তিনি এই পরিকল্পনা রচনা করেন। এই পরিকল্পনায় বলা হয় ভারত ও পাকিস্তান দুপক্ষের ডোমিনিয়ন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। মাউন্টব্যাটেনের এই কুচাল বুঝেও নেহেরু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে একে মেনে নেন। জিন্নাও এই প্রস্তাব মেনে নিলে মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তরের তারিখ 1948 খ্রিস্টাব্দের জুন মাস থেকে এগিয়ে নিয়ে এসে 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট নির্ধারণ করেন। 4. ভারতীয় স্বাধীনতা আইন পাশের মাধ্যমে। মাউন্টব্যাটেনের প্রস্তাব মেনে ব্রিটিশ সরকার ভারতীয় স্বাধীনতা বিল রচনা করে। আইনসভায় পাশ হওয়ার 16 জুলাই পর সম্রাট ষষ্ঠ জর্জ বিলটিতে সম্মতি জ্ঞাপন করেন 18 জুলাই। বিলটি আইনে পরিণত হলে বড়লাট মাউন্টব্যাটেন তা কার্যকর করে ইন্ডিয়া ও পাকিস্তান নামে দুটি স্বাধীন ডোমিনিয়নের প্রতিষ্ঠা ঘটান। 5. কংগ্রেস ও লীগের সাহায্য নিয়ে। গান্ধীজি ও মৌলানা আজাদ দেশভাগের ঘোর বিরোধী হলেও নেহেরু ও প্যাটেলের নেতৃত্বাধীন কংগ্রেস কার্যকরী সমিতি শেষ পর্যন্ত ভারত বিভাজনে সায় দিয়েছিল। কংগ্রেসের পাশাপাশি মুসলিম লীগও মাউন্টব্যাটেন প্রস্তাব মেনে নিলে ভারত বিভাজন সম্ভব হয়। আসলে পাঞ্জাব ও বাংলায় হাজার হাজার মুসলিম যেভাবে আলাদা রাষ্ট্রের দাবিতে সক্রিয় হয়ে উঠছিল তাকেই বৈধতা দিয়েছিলেন মাউন্টব্যাটেন। উইনস্টন চার্চিলের প্ররোচনায় প্ররোচিত হয়ে জিন্নার নেতৃত্বাধীন মুসলিম লীগ আলাদা পাকিস্তান রাষ্ট্রের দাবিতে অনড় থাকায় মাউন্টব্যাটেনের পক্ষে ভারত বিভাজন করা সহজ হয়। মূল্যায়ন। ভারত বিভাজন তথা ভারত ও পাকিস্তান এই দুটি আলাদা রাষ্ট্র সৃষ্টির জন্য মাউন্টব্যাটেন তাঁর দায় এড়াতে পারেন না। আসলে গৃহযুদ্ধ বন্ধ করার অজুহাতে মাউন্টব্যাটেন সুচতুরভাবে ভারত বিভাজনের পরিকল্পনা রূপায়ণ করেন। এই প্রসঙ্গে মৌলানা আবুল কালাম আজাদ তাঁর কোট ইন্ডিয়া উইন্স ফ্রিডম আনকোট নামক আত্মজীবনীতে লিখেছেন, মাউন্টব্যাটেন প্রথম পাকিস্তান গঠনের অনুকূলে মত দেন এবং শাসন পরিষদের কংগ্রেস সদস্যদের মনে এই মতলবের বীজ বপন করেন। ফুটনোট: He pleaded in favor of Pakistan and sowed the seeds of the idea in the minds of the Congress members of the Executive Council.